বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কম্পিউটারের পর্দাতে অর্থাৎ মোবাইলের মনিটরে যে চিত্রটা ধারণ করেছি তার মধ্যে যে বিষয়গুলি আমি উপস্থাপন করেছি তা আপনারা নিশ্চয় পড়তে পারতেছেন। প্রথম হেডলাইনটি হচ্ছে বাংলাদেশের চলমান সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যার সমাধানে পারিবারিক রাষ্ট্র কাঠামো কেন্দ্রিক সমাধান তত্ত্ব। অর্থাৎ আমি এই পারিবারিক রাষ্ট্র কাঠামোর একটি তত্ত্ব উপস্থাপন করেছি, যে গ্রন্থটির আমার লেখা 2004 সনে। এবং এই গ্রন্থের মূল বক্তব্য হচ্ছে একটা নতুন সামাজিক নিরাপত্তার জন্য সম্পূর্ণ সামাজিক এবং মানুষের পারিবারিক রাষ্ট্রীয় কাঠামোর সর্বত্র একটি পারিবারিক নীতিমালা নীতি কানুন কেন্দ্রিক একটি সমাজ ব্যবস্থা, অর্থাৎ পারিবারিক সমাজ ব্যবস্থা নামে এই ব্যবস্থাটি আমি লিখেছি। আর যা লিখেছি তার মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম মহাপরিকল্পনা মোতাবেক পৃথিবীতে এখন যে পরিবর্তন চলছে তার একটি বিশেষ টার্নিং পয়েন্টে আমরা এই 1400 হিজরির পর মুহাম্মদ মুস্তাফা ইসলামের বক্তব্য মোতাবেক একটি বিশেষ টার্নিং পয়েন্টে আমরা এখন উপস্থিত। আর আমার পথ চলার মধ্যে আমি যেই জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি বা আমি যে দিকে যাচ্ছি, যে জ্ঞানের দরজা দিয়ে আমি প্রবেশ করেছি তা চর্চিত প্রচলিত জ্ঞান আলোচনার বাহিরে একটি নতুন দিগন্ত। এই দিগন্তের আমার মৌলিক বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলার মহাপরিকল্পনা মোতাবেক, সৃষ্টি পূর্ব মহাপরিকল্পনা মোতাবেক মুহাম্মদ মুস্তাফা ইসলামের অনুসরণে মানব জাতিকে মুহাম্মদ রূপী মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এই পৃথিবীর থেকে গ্রহের থেকে অন্যান্য নতুন নতুন গ্রহে নিয়ে যাবেন এবং মহাবিশ্ব বিভিন্ন গ্রহগুলিকে তিনি আবাদ করবেন। এবং এখানে যে সমস্ত মানুষকে এখন তিনি এই কাজের জন্য সৃষ্টি করবেন বা তার যে মহাপ্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে সমস্ত মানুষগুলি দীর্ঘজীবী হবে। আর প্রাযুক্তিক গ্রহের থেকে গ্রহে ছুটে যাওয়ার জন্য যে সমস্ত প্রাযুক্তিক সক্ষমতা দরকার মানব জাতির হাতে, এই সমস্ত সক্ষমতার অনেক কিছুই বিভিন্ন প্রক্রিয়াতে চলে আসছে। আর এর মধ্যে একটি মৌলিক অংশ, একটা যান্ত্রিক শক্তি দরকার, যে শক্তি যুগ যুগান্তর যাবৎ চলতে পারবে মহাকাশে গ্রহের থেকে গ্রহান্তরে, যার কোনো জ্বালানি প্রয়োজন হবে না। আর তার মডেল হইল মহাবিশ্ব সৃষ্টি ব্যবস্থা, চলমান ব্যবস্থা। অর্থাৎ মহাবিশ্ব এত গ্রহ নক্ষত্র চলতেছে লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে, কিন্তু তার জন্য কোনো জ্বালানি বা ইঞ্জিন দিয়া কাউকে টানা হচ্ছে না, কাউকে চালানো হচ্ছে না। একটা যাকে বলা হয় পারপেচুয়াল মোশন, অর্থাৎ একটি প্রক্রিয়া আল্লাহ তাআলার আদেশে সৃষ্টি করা হয়েছে এবং সেটা চলমান আছে, তিনি চালাচ্ছেন একা। এর জন্য কোনো জ্বালানি বা কোনো ইঞ্জিন দরকার হয় না। ঠিক এরকম একটি ব্যবস্থাপনা যান্ত্রিক কাঠামো আল্লাহ তাআলা আমার হাতে দিয়েছেন, যার ব্যবহার করে আমরা গ্রহের থেকে গ্রহের দিকে যাওয়ার জন্য আমরা রেডি হব। এই দিন আমাদের সম্মুখে আসবেই। আর দীর্ঘজীবী, দীর্ঘ বলিষ্ঠ এবং কর্মক্ষম শত শত বৎসর কর্মক্ষম জীবন ধারণ করার মতো মানুষ আল্লাহ সৃষ্টি করবেন, এটা আল্লাহ তাআলা আমাকে বুঝিয়েছেন এবং এর জন্য কিছু উপাদান আমাকে দান করেছেন। অর্থাৎ আমার জন্য দান করেছেন বিষয়টা আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম মহাপরিকল্পনা মোতাবেক এই কাজটি করার জন্য যা যা প্রয়োজনীয় সেই বিষয়গুলি আমার কাছে বা আমার মাধ্যমে মানব জাতির সামনে উপস্থাপন করেছে। আর এই মানব জাতিকে এই দিকে নিয়ে যাওয়ার জন্য
এই লক্ষ্যের দিকে প্রবহমান করার জন্য এখন আল্লাহ তাআলা যা চাচ্ছেন সে মোতাবেক আমার পথ চলা। এই পথ চলার আজকে আমার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করব এই অংশে। আর ভূমিকাটা এই জন্য দিলাম যাতে আমি আমার বিষয়টা, আমার আলোচনাটাকে সার্বিক সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা না হয়। ঠিক আছে বন্ধুগণ, এখন আসেন আমার এই যে কম্পিউটারের পর্দা যে লেখাটা আমি ধারণ করেছি চিত্র আকারে, এবং মনিটরে আপনি আমার মোবাইল মনিটরেও যা ধারণ করা আছে, যা দেখতে পাচ্ছি আমি, আপনারাও দেখতে পাচ্ছেন। এখন এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি বিশেষভাবে গত রমজান প্রবেশের পর থেকে আমাদের দেশে যে নারী পর্দা, নারীর ধূমপান, নারীর শিশুর ধর্ষণ, এই সমস্ত ঘটনার প্রবাহকে কেন্দ্র করে আমি বক্তব্যটা দেওয়ার শুরু করছি। বিষয় তো হাজারো বিষয় আছে, কিন্তু আজকের এই অংশের এই বক্তব্যের মধ্যে আমার মূল বিষয় হচ্ছে নারীর যে নিরাপত্তা, দর্শকের যে বিচার, যে বিচারের দাবিতে এখন ছাত্র সমাজ, বিশেষ করে মহিলা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, ছাত্র জনতা যাদেরকে আমরা বলি, ব্যাপকভাবে সর্বত্র দেশব্যাপী মাঠে নেমে আসছে। তাদের দাবি এই দর্শকের বিচার চাই। অনেক ছাত্র সংগঠনের ব্যানার পক্ষ থেকে তারা মিডিয়াতে যে জিনিসগুলি দাবি তুলে ধরছেন, কেউ কেউ বলছে যে 4 দিনের ভিতর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তা না হলে তারা নিজেরা আইন হাতে তুলে নেবে। এবং নারীদের পক্ষ থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্নভাবে বহু রকমের দাবি দাবা উপস্থাপন করা হয়েছে, নিরাপত্তা চাওয়া হয়েছে। এখন প্রশ্ন আমার এখানে, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা উপস্থাপন করতে চাই, এই সংকট, এই সমস্যা আমাদের নতুন না, কিন্তু সংকটের মহামারীর রূপ এখন সর্বত্র প্রচন্ড মাত্রায় ছড়িয়ে পড়ছে। আর এই সমস্তই মহামারী রূপ ছড়িয়ে পড়ার পিছনে আল্লাহ তাআলার যে মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা, আমি যা বুঝেছি, আমি যা ধারণ করেছি, আমাকে যা শেখানো হয়েছে, সেই মোতাবেক আমার বক্তব্য। কারণ আমি আমার অন্য বক্তব্যে বলে আসছি যে কোনো কিছুই পৃথিবীর কোনো অংশে, এই মহাবিশ্বের কোথাও কোনো একটি অণুতেও কোনো কিছু ঘটা সম্ভব না আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে। যা ঘটে তার পিছনে এক মহাপ্রোগ্রাম, পরিকল্পনা আল্লাহ তাআলার আছে। তিনি যে করতে চান, যে জিনিস মানুষকে শিখাইতে চান, যে দিকে তাকে মানব জাতিকে নিয়ে যেতে চাচ্ছেন, তার প্রোগ্রাম মোতাবেক সেদিকে নিয়ে যাওয়ার জন্য কর্মকাণ্ড চলছে। এই হলো মূল কথা। এখন এই কর্মকাণ্ডের অংশ হিসাবেই নারীদেরই দাবি, ছাত্রদেরই দাবি, আবার এই সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং দর্শকরা যে অপকর্ম করতেছে, এই যে অন্ধকার অংশ, অন্ধকারকে মোকাবেলা করার জন্য আলোর প্রয়োজন, আবার আলোকে দেখানোর জন্য, আলোর বিচ্ছরণের জন্য অন্ধকারও প্রয়োজন। অন্ধকার যদি পাশে না থাকতো তাহলে আলোর কখনো কোনো মূল্যায়ন হতো না। আর আলো যখন বিচ্ছরিত হয় তখন অন্ধকার অটোমেটিকই তিরোহিত হয়ে যায়। ঠিক এখন এই সময়ে, এই অবস্থানে দাঁড়িয়ে আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি, যে বিষয়টা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতেছি, তা হচ্ছে যে এখন আপনাদেরকে, আমাদেরকে জাতীয়ভাবে আমাদের দেশে যত সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য কর্মকৌশল ঠিক করতে হবে। কর্মকৌশল কি, আমি এখানে যা লিখছি, বাংলাদেশের চলমান সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার সমাধানে পারিবারিক রাষ্ট্র কাঠামো কেন্দ্রিক সমাধান তত্ত্ব। সমাধান তত্ত্বের 1 নম্বরে আমি লিখেছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নীতিমালা ও কর্মকৌশল
জরুরি ভিত্তিতে তৈরি করো। তারপরে 2 নম্বরে আছে আপনি নীতিমালা জরুরি ভিত্তিতে তৈরি করবেন। কে করবে তৈরি? নীতিমালা কর্মকৌশল তৈরি করবে জনগণ দ্বারা নির্বাচিত সংসদ, অর্থাৎ জনগণ তৈরি করবে। জনগণ তো বিচ্ছিন্নভাবে করতে পারবে না। জনগণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন দাবি উপস্থাপন করতে পারবে, কিন্তু একটা ব্যবস্থাপনা, একটা সিস্টেমেটিক প্রক্রিয়া হলো সংসদ নির্বাচনের মাধ্যমে একটি সংসদীয় ব্যবস্থা লাগবে। জনগণের প্রতিনিধি, জনগণ সেখানে একত্রিত হবে, তাদের নেতা, তারা যাদেরকে পাঠাবে সে সংসদে, তারা যায় জনগণের বক্তব্য মোতাবেক নীতিমালা তৈরি করবে। আর তখন আপনি এই নীতিমালার ভিত্তিতে বিচার করবেন। প্রচলিত যে নীতিমালা আছে তা দিয়ে বিচার সম্ভব সম্ভব নাই, কথা তো বলার প্রয়োজন অপেক্ষা রাখে না। কারণ এখন পর্যন্ত আমাদের দেশে গত এই যে ছাত্রীদের মুখ থেকে যত বক্তব্য আমি শুনলাম গত রাত্রে, বহু নির্যাতিত নারীর ঘটনা প্রবাহ বলা হয়েছে, কিন্তু তার প্রেক্ষিতে কোনো বিচার হয়েছে, সুষ্ঠু কোনো বিচার হয়েছে তার কোনো প্রমাণ তারা পায়নি। শুধু আলোচনা, শুধু কোর্টের আঙ্গিনাতে যায় সে সমস্ত বিষয় উপস্থাপিত হয় ঠিক, কিন্তু শেষ পর্যন্ত কোনোটারই বিচার হয় না এবং কোনো সমস্যার সমাধান হয় না। আর যার ফলশ্রুতিতে এই সমস্ত অপরাধের কোনো মাত্রা বৃদ্ধি ছাড়া কোনো কমতি নেই। আর কেন নাই, কেন নাই এর মূল কারণটা আমি যা চিহ্নিত করেছি, আল্লাহ তাআলা আমাকে যা শিখিয়েছেন এবং আমি যা এখানে লিখেছি, যে এই সমস্ত কিছু করার জন্য যে প্রক্রিয়া এখন চলমান গণতান্ত্রিক ব্যবস্থা, এটা সম্পূর্ণ ব্যর্থ। আর ব্যর্থ যে তা পৃথিবী ব্যাপী তা প্রমাণিত। আমার দেশের প্রতিদিন প্রতি ঘটনা প্রমাণিত। 53 বছর 54 বছরের বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসও তা প্রমাণিত। কারণ ন্যায় বিচার বলতে, ন্যায় বিচার ছাড়া শান্তি এবং নিরাপত্তা সম্ভব না। ন্যায় বিচার বলতে কিছু হচ্ছে। এক এক দলকে যখন আপনি নির্বাচিত করে সংসদে পাঠাচ্ছেন, সেই দল তাদের মতো করে সেই ন্যায় বিচারের নামে যা খুশি করতেছে। তারপরেও তাদেরও অপারগতা, কারণ তারা যে আইনকে, যে নিয়মকে অনুসরণ করে গণতন্ত্রের নামে, এই ব্যবস্থাটাই ব্যর্থ। কারণ এখানে ন্যায় বিচারের প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগই নেই। একজন পুরুষ একটা শিশুকে ধর্ষণ করেছে, ধর্ষণের ঘটনাটা কয়েক মিনিট বা ঘন্টার বিষয়। তার আলোচনা বা প্রকাশ হওয়ার সাথে সাথে তাকে বন্দি করে সাথে সাথে বিচার শুরু হয়ে যাবে। এটা হলো ন্যায় বিচারের একেবারে জরুরি শর্ত। কিন্তু এই বিচার ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থা, এই আইন কানুন কি তা করতে সক্ষম? এর কোন ব্যবস্থা আছে এখানে? ছাত্ররা দাবি করছে 3 দিন সময় দিচ্ছে, 4 দিন সময় দিচ্ছে, বা 15 দিন বা 1 মাস সময় দিচ্ছে, বা এখন সরকার যেটা বলতেছে 180 দিনের মধ্যে এখন কমায়া 90 দিনে আনবে, বা 90 দিনে আনার চেষ্টা চলছে, তারা আইন করবে। এই 90 দিন কি এই বিচারের জন্য প্রয়োজন? আর 90 দিনে কি বিচার করবে? 90 দিন পরে যদি এই সমস্ত তদন্ত সমস্ত কিছু করার পর এই মৃত্যুদণ্ডের রায়ও দেওয়া হয়, সেই রায় কি কার্যকর হবে? হওয়ার সুযোগ আছে এই আইনে? আপিলের পর আপিল চলতে থাকবে, কত রকমের তালবাহানা চলতে থাকবে, তার কোনো শেষ সীমা নেই, এবং একসময় সে আসামি বের হয়ে যাবে। অর্থাৎ এটা কোনো বিচার না, এটা কোনো ব্যবস্থা না। বন্ধুগণ, আপনারা বিষয়টাকে গভীরভাবে ভাবুন। আমি খুব জোরালো ভাবে যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি তা হচ্ছে যে এখন আমাদের নিরাপত্তা, শান্তি, সামাজিক সমস্যার সমাধানের জন্য
নতুন করে নীতিমালা প্রণয়ন করতে হবে, আইন কানুন তৈরি করতে হবে। এই প্রচলিতগুলি দেওয়া হবে না। আর আইন কানুন কি তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, তা আমি আমার গবেষণা তত্ত্বের ভিত্তিতে আমার একটি গাইডলাইন আমি দিয়েছি। কিন্তু আমার লেখা দিয়া তো আইন কানুন আর নিয়ম কানুন নীতিমালা তৈরি হয়ে যাবে না। এর জন্য এই দেশের 18 কোটি মানুষের মিনিমাম 70%কে এর সাথে ঐক্যমতে আসতে। আর এই 70%কে যদি আমি ঐক্যমতে আনতে চাই, তার আমার এই বিষয়বস্তুকে যেমন প্রকাশ করতে হবে, জানাইতে হবে, ঠিক পাশাপাশি এই বিষয়বস্তুর সাথে সবাই পরিচিত হওয়ার পরও, সবাই জানার পরও সাধারণ মানুষ সবাই সমর্থনও যদি করে, সমর্থনের কোনো ভিত্তি রচিত হবে না যতক্ষণ একটি নির্বাচিত ব্যবস্থাপনা কায়েম না করা যাবে। অর্থাৎ একটা নির্বাচিত সংসদ, জনপ্রতিনিধিগণ, সেটা 500 জনের হোক, 5000 জনের হোক, 300 জনের হোক, যা প্রচলিত আছে গণতন্ত্রের নামে এখন যে নির্বাচনের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা দিয়েও হবে না। হবে না, কারণ এই ব্যবস্থাটা তো ব্যর্থ। ব্যবস্থাটা কি, আমি আমার বইয়ে, আমি আমার গবেষণার তত্ত্বের মধ্যে আমি তা তুলে ধরেছি, লিখেছি। ব্যবস্থাটা হচ্ছে যে আপনি পারিবারিক কাঠামোতে নির্বাচন করবেন। পারিবারিক কাঠামো কি, কিভাবে নির্বাচন হবে এবং কিভাবে আপনার দ্রুত কয়েক ঘন্টা, কয়েক দিন, 3 থেকে 15 দিনের মধ্যে আপনি বিচার নিশ্চিত, এবং ফাঁসি যদি হয়, ফাঁসি কার্যকরী হবে। যদি মৃত্যুদণ্ড দিতে হয় এবং মৃত্যুদণ্ডের রায় হয়, যদি আপনারা সবাই এই নীতিমালাতে ঐক্যবদ্ধ, জাতি যদি সেখানে সংসদীয় ব্যবস্থা বা জনপ্রতিনিধিগণের মাধ্যমে রাষ্ট্র যদি সেই আইন অনুমোদন করে গ্রহণ করে ফেলে, তখন সেই আইনকে কার্যকর করার জন্য আমি বছর কি বছর আর দিনের পর দিন এই আপিলের পর আপিল, এই সমস্ত যুক্তিতর্কের যে বেড়াজালিগুলিকে আমি কোনোভাবেই ন্যায় বিচারের পক্ষে মনে করি না। আবার একইভাবে এখন যেভাবে নাকি একজনকে ধরে নিয়ে যদি বলা হয় যে সে অপরাধ করেছে, সে অপরাধের শাস্তি আপনি এক্ষুনি দিয়ে ফেলবেন, এটাও কিন্তু আমি সমর্থন করি না। কি আমি সমর্থন করি, বা আমার নীতিমালাতে বা আমি পারিবারিক ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছি, কি চাচ্ছি, আমি আমার গ্রন্থগুলিতে, আমি আমার বইগুলিতে আমি সবিস্তারে তথ্যভিত্তিক আলোচনা করেছি। এই যে পরিবর্তন, এটা মূল গ্রন্থের, এই গ্রন্থের মূল বিষয়টাই, প্রায় 700 পৃষ্ঠার বইয়ের মূল বিষয়টি হলো এরকম, ব্যাখ্যা বিশ্লেষণ সহ যুক্তিতর্ক সহ আপনি এনে পাবেন। প্রশ্নটা হলো যে এইগুলিকে আপনি এক্সিকিউশন বা এটা কার্যকরী করবেন কিভাবে। কার্যকরী তো সমাজ এবং রাষ্ট্রের ব্যাপার। সমাজকে আপনি ঐক্যবদ্ধ করতে হবে, সমাজকে বিষয়, সমাজের সর্বস্তরের মানুষকে বিষয় জানাইতে হবে, এবং জানানোর মাধ্যমে এই নীতিমালা গ্রহণ করে, নির্বাচনের মাধ্যমে নীতিমালা প্রণয়ন করে, আইন প্রণয়ন করে, সে আইনের ভিত্তিতে বিচার করতে হবে। এখন যে ঘটনা শিশু ধর্ষণ, এটা প্রমাণ করতে কয়েক ঘন্টা বেশি কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যতই প্রমাণ করবেন, কে প্রমাণ করবে? যে নারী দেখেছে, বা যে নারী, যে শিশু এখন হাসপাতালের গেটে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার দেহ, তার অবস্থান, সে সাক্ষী বহন করতেছে, বাস্তবতা তার সবকিছুই প্রমাণিত। কিন্তু এরপরে কি করতে পারে? এই প্রচলিত আইন তো সেই দর্শকের পক্ষে দাঁড়ায় আছে, তাকে নিয়ে সেফ কাস্টডিতে রেখে দেওয়া হবে। এরপরে পুলিশ তদন্ত করবে, দিনের পর দিন, রাতের পর রাত যাবে, এরপরে কোর্টে উঠবে, সেখানে উকিল এবং ইয়ার এক যুক্ত তর্ক চলবে। আর এর মধ্যে কত মিথ্যা, কত বানোয়াট, কত অবান্তর জিনিসের অবতারণা করা হবে। এরপরে আসবেন সে বিচারক, যে বিচারক করবে, সে কি নীতিবান?
সে কি অন্যায়ের সাথে আপোষ করবে না? যেই উকিল যেখানে যে মিথ্যা তর্ক বিতর্কগুলি করবে সে কি নীতিবান? সে কি অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তার সর্বশক্তি নিয়োগ করবে না? তাইলে আপনি কিভাবে ন্যায় বিচার করবেন? এই নীতিমালা হবে সেখানে যেখানে নাকি এই অন্যায়ের রাস্তাগুলি ওপেন করা আছে, সেগুলি আগে বন্ধ করতে হবে। আর সেটা কিভাবে বন্ধ করবেন? এখন আসেন কিভাবে বন্ধ করবেন। আমি এই বক্তব্য আমার হয়তো লম্বা হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরে তা শুনবেন এবং দেখবেন। দেখেন আমি এখানে একটি চিত্র ধারণ করেছি আবার এই মনিটরে, আমার মোবাইল মনিটরে। দেখেন এখানে মসজিদের একটি লোগো আছে, একটি চিহ্নতত্ত্ব আছে, মানে গ্রাফিক চিত্র। এটা কোনো স্টিল ছবি না, এটা আমার তৈরি গ্রাফিক চিত্র, যা দিয়ে মসজিদ বোঝানো হয়েছে। মসজিদের মধ্যে ওই এলাকার, অর্থাৎ প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে আমি আমার বিভিন্ন বক্তব্য এগুলি বলে আসছি, আমার বইয়ে তা লিখিত আছে। যে লোকগুলি বাস করে 100, 500 বা 1000 পরিবার, এই সমস্ত পরিবারগুলিকে মসজিদে একত্রিত করতে হবে। অর্থাৎ আমি পারিবারিক ব্যবস্থার কাঠামোর কথা বলছি। কাঠামোটা কি, কেমন হবে, কিভাবে এডুকেশন হবে, কিভাবে তৈরি হবে, কিভাবে দাঁড়াবে। আপনি যখনই এই মসজিদের মানুষগুলিকে এই মহল্লার প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক মহল্লার, যেহেতু এই দেশের মানুষ আমরা 90% মুসলমান এবং সর্বত্র আমাদের মসজিদ আছে, মসজিদকে কেন্দ্র করে একটি পারিবারিক কাঠামো অর্থাৎ সামাজিক বন্ধন তৈরি হয়ে আছে, সেটাকে পারিবারিক রূপ দেওয়ার কথা আমি বলছি। এখন এই মসজিদের লোকদেরকে একত্রিত করে আপনাকে, আমাকে, অর্থাৎ রাষ্ট্রকে বা ব্যক্তি যারা এই বিষয়ে চিন্তা করবেন, যারা এর সাথে ঐক্যমত আসবেন, তাদের কাজ হবে প্রথম এই বিধিবিধান কি চাই, আমরা কেন চাই, কিভাবে চাই, এই বিষয়গুলি আলোচনা করে সেই মানুষগুলিকে একত্রিত করে তাদেরকে বলতে হবে যে তোমরা যদি এই ব্যবস্থা চাও, অর্থাৎ পারিবারিক ব্যবস্থা চাও, এই ন্যায় বিচার চাও, 3 দিনের থেকে 15 দিনের ভিতরে দর্শকের ফাঁসি চাও, তাহলে তোমাদেরকে এইদিকে আসতে হবে। আসতে হলে কি করতে হবে? এই রাস্তায় যেতে হলে কি করতে হবে? তুমি তোমার এলাকাতে যাও, তোমার মসজিদে যেখানে তুমি জন্মগ্রহণ করেছ, শুধু রাস্তায় দাবি করলে হবে না, আগে নীতিমালা, নীতি কানুন তৈরি করে আসতে হবে এবং সেটাকে আইনি বাস্তবায়নের কর্মকাঠামোতে রূপায়িত করতে হবে। রূপায়িত করতে হলে একটি নির্বাচিত সংবিধান লাগবে, সংসদ লাগবে, এবং সেই সংসদের মাধ্যমে সে সংবিধানের সংশোধনী যাহানে যা দরকার তার তৈরি করে একটি বিধিমালা, আইনের বিধিমালা তৈরি করতে হবে। যা আছে তা দিয়ে চলছে না, তা দিয়ে নয় বিচার হচ্ছে না, হবে না, এটা পরিষ্কার। আমি 180 দিন, 90 দিন, 90 ঘন্টা সময় আমি দিতে প্রস্তুত। আর যখনই 90 ঘন্টার সময় আমাকে বাঁধে দিবেন যে 90 ঘন্টা পরে বিচার করবেন, 90 ঘন্টার ভিতরে করবেন, তার মানে হ্যাঁ এক অবিচার শুরু হয়ে গেছে। বিচার হবে সাথে সাথে, তৎক্ষণাৎ। যে মহল্লায়, যে মসজিদ কেন্দ্রিক যেখানে ঘটছে, সেই লোকগুলি একত্রিত হবে, সেখানকার প্রশাসন সেই বিচার শুরু করে দিবে। এবং যা ঘটনা ঘটছে তার মহল্লাতে ঘটছে, তার বাড়িতে ঘটছে, সেই চতুর্পাশের মানুষগুলি তাকে প্রত্যেকে চিনে, জানে কে কোথায় কিভাবে, প্রত্যেককে ন্যায় বিচারের জন্য প্রতিটা মানুষকে শপথ নিতে হবে মসজিদে দাঁড়ায় আল্লাহ তাআলার সামনে মুহাম্মদ মুস্তাফা ইসলামের অনুসরণে, যে আমরা ন্যায় বিচার করি, সকল অন্যায়কে সব সম্মিলিতভাবে আমার মহল্লায়, আমার পাড়ায়, আমার পরিবারে আমি অন দ্য স্পট, দ্রুততম সময়ে, যতটা দ্রুত, ঘন্টা, মিনিটে, ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, কয়েক দিনের মধ্যে,
ঘটনা প্রবাহের অবস্থান অনুসারে আমি নীতিমালা যা তৈরি করে আমি নিব, সে অনুসারে আমি সে বিচার সম্পূর্ণ। কারা করবে? প্রাথমিক বিচারের দায়িত্ব হইল ওই মহল্লার, অর্থাৎ যেখানে আজকে শিশু দর্শন ঘটছে সেই বাড়ি এবং সেই মহল্লা আছে না, একটা পরিবেশ আছে না, তারা কি করতেছে? তারা কেউ হাই হাই মাতন করতেছে, আর কেউ লুকিয়ে ছাপিয়ে অন্য দিক দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ সেখানে কোনো বন্ধন নাই, সেখানে কোনো ব্যবস্থাপনা নাই, সেখানে কোনো সমাজ কাঠামো নাই। আর যে সরকার আছে, যে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা আছে, সে তার পুলিশ কোথায় আছে সেখান থেকে পাঠাবে, যে এলাকার সম্বন্ধে পুলিশ কিছু জানে না, কাউকে চিনে না, সেখানে যায় কাউকে ধরবে, আনবে, তারপরে কাস্টডিতে রাখবে, এরপরে বিচারকের সামনে নিবে, তদন্ত করবে, দিনের পর দিন সে চলতে থাকবে। কিসের বিচার? এগুলো এক পেরেশানি, এক মানে এক ধ্বংসযজ্ঞের এক মাঠের এক নোংরা খেলা। এটা বিচার না। এই সিস্টেমে বিচার হয় না, বিচার হবে না, বিচার আপনার কেউ করবে না, করতে পারবে না। বন্ধুগণ, এখন বিচারের জন্য আমি সেই মহল্লাতে, সেই মসজিদ কেন্দ্রিক পরিবেশে একটি নির্বাচন করতে চাই। সেই মহল্লার সেই সমস্ত মসজিদ কেন্দ্রিক যেই পাড়া আছে বা মহল্লা আছে, সেখানে যারা আছে সবাইকে একত্রিত করে সেখানে প্রথম আগে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ন্যায় বিচার চাই, নিরাপত্তা চাই, আমরা শান্তি চাই। এর জন্য আমরা একটি কর্মকাঠামো তৈরি করব, আর সেই কর্মকাঠামোর ভিত্তি হবে এই মসজিদ কেন্দ্রিক একটি সামাজিক ব্যবস্থাপনা, যাকে আমি বলছি পারিবারিক ব্যবস্থা। আর সেটা ওই মহল্লার যারা নাকি ওই পরিবারগুলি একত্রিত হয়ে একটি নির্বাচন করবে। এই যে মসজিদ আমি যা দেখিয়েছি, এই যে মসজিদের মধ্যে এই যে নির্বাচনের জন্য এই যে মসজিদ, মসজিদের সাথে এই যে নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশনার প্রতিনিধি থাকবে, এবং সেই প্রতিনিধির উপস্থিতিতে এই সাধারণ সদস্যগণ যারা নাকি পরিবারগুলির ভোটারগণ, তাদের মধ্যে থেকে কেউ দাবি করবে না যে আমি প্রার্থী। এই নির্বাচনের এখন যে গণতান্ত্রিক প্রার্থী হয়, এই সমস্ত কোনো কিছু এনে চলবে না। মুহাম্মদ মুস্তাফা ইসলামকে অনুসরণ করতে হবে, অন্য কাউকে না। এখানে সম্মিলিতভাবে মানুষ তাদের মধ্যে থেকে যাকে তারা মনে করবে এই দায়িত্বের জন্য, বিশেষ করে যে পাড়া মহল্লা পরিবার প্রধান, যে দেখেন আমার এখানে লেখা আছে পাড়া মহল্লা পরিবার প্রধান, নিরাপত্তা বিভাগ প্রধান, এরকম ভাবে প্রত্যেকটা বিভাগের জন্য নামগুলি ব্যক্তিগণ প্রস্তাব করবে, এবং নির্বাচনের মাধ্যমে ওইখানে তখনই প্রকাশ্যে ভোটের মাধ্যমে তারা তাদের মধ্যে থেকে 7-8 জনের একটা পরিচালনা পরিষদ তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে পারিবারিক পরিচালনা পরিষদ। এবং এদের দায়িত্ব কি হবে, কিভাবে কাজকর্ম করবে, সমস্ত কিছু আমার গ্রন্থে লিখিত আছে। এখন এগুলি পড়তে হবে, জানতে হবে, এবং এর ভিত্তিতে আপনি এটা চান কিনা এটাকে নির্ধারণ করতে হবে। যদি চান তাহলে এই নির্বাচনে যেতে হবে। আর যখনই নির্বাচনে আপনি যাবেন, যখন আপনার পাড়া পরিবারে পাড়া প্রতিবেশী পাড়াবাসী একত্রিত হয়ে আপনি একটি ব্যবস্থাপনায় চলে আসবেন, তখন এই যে অপরাধ, এই যে দর্শক তাকে সাথে সাথে সবাই সম্মিলিতভাবে কি করবে? প্রতিরোধ করবে। তাকে এই প্রথম পাড়াবাসীর ব্যবস্থাপনার সম্মুখে তারা সেখানে একত্রিত করবে, নিজেরা একত্রিত হবে এবং তাকে সেখানে উপস্থিত করবে যারা অপরাধী। আর এই পাড়া মহল্লাবাসী সমস্ত ঘটনা জানে, কোথায় কি ঘটছে, কিভাবে ঘটছে, সেখানে সাক্ষী সাবুত সব আছে থাকবে। এবং এই পাড়া মহল্লাবাসী সম্মিলিত ভাবে এই সমস্ত বিচার বিশ্লেষণের সহযোগিতা সর্বাত্মক করবে, তাকে তার প্রতিরোধ করার জন্য যত যা করণীয় তারা সক্রিয়ভাবে, অর্থাৎ এই ব্যবস্থাপনার অধীন, এককভাবে না। বা কিছু লোক মনে করলো যে আমরা তাকে ধরে এনে বিচার করে ফেলবো না,
সম্পূর্ণ ব্যবস্থাপনা নিয়মতান্ত্রিক এবং একজন অপরাধীকে যতক্ষণ পর্যন্ত আইনিভাবে অর্থাৎ ব্যবস্থাপনা দ্বারা স্বীকৃত শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তার সামান্যতম তাকে ফুলের টুকা দেওয়া যাবে না, তার গায়ে টাচ করা যাবে না। এটা বিধিবিধানের মধ্যে লিখিত আছে, আমার বিধিবিধানে। কিন্তু এটা রাষ্ট্র তো এইভাবে, রাষ্ট্রেরও বর্তমান বিধানও আছে, কিন্তু মানে কে? আর মানে না মানার কারণটা কি? কারণ এই বিধিবিধান বা এই ব্যবস্থা এটা বর্তমান সময়ের সাথে বা মানব সভ্যতা, মানব জীবনের সাথে এগুলি সামঞ্জস্যপূর্ণ না। এগুলি কার্যকর না, কার্যকর হবেও না, হয়ও নাই, হবেও না। আর আপনি কার্যকর ব্যবস্থাপনা নিয়ে আসেন। এই কার্যকর ব্যবস্থাপনা হলো এই কাঠামো, যে কাঠামো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। এই যে নিরাপত্তা, এই 7-8 জনের একটা পরিষদ, এবং এই পরিষদকে সহযোগিতা করার জন্য এই যে নির্বাচিত পাড়া মহল্লা পরিবারের মধ্যে আমি বয়সভিত্তিক এই যে ছাত্র জনতা, যেটার মূল শক্তি হয় অন্যায় প্রতিরোধে, এই ছাত্র জনতার একটি প্ল্যাটফর্ম এখানে আছে, রাখা আছে। এই যে ইসমাইল কমান্ড, ইসমাইল কাউন্সিল, ইসমাইল ব্রিগেড, কিশোর, যুবক এবং বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সম্মিলিত একটি, প্রত্যেকের আলাদা আলাদাভাবে সাংগঠনিক কাঠামো থাকবে ওই পারিবারিক ব্যবস্থাপনার অধীন, তাদের মধ্যে, তাদের ভিতরে ঐক্যবদ্ধ, ঐক্যমতের সিদ্ধান্তের ভিত্তিতে, এবং সেই কাঠামোতে প্রত্যেকের দায়িত্ব নির্ধারিত থাকবে, কে কি করবে, কিভাবে করবে। এই যে এখানে আমার এখানে লেখা আছে এই বিষয়গুলি। 14 বছর থেকে 25 বছর হলো হাই ইসমাইল কমান্ড, 25 থেকে 40 হলো ইসমাইল কাউন্সিল, এর আগে 6 বছর থেকে 14 বছর, 7 বছর থেকে 14 বছর পর্যন্ত হলো ইসমাইল ব্রিগেড। এরা এই সমস্ত কাজে, অর্থাৎ এই পাড়াবাসীর সম্মিলিত সিদ্ধান্তের এক্সিকিউশনের জন্য, এই যে 14 থেকে 25 যারা নাকি বিশেষ করে শিক্ষার্থী সমাজ সক্রিয় অংশগ্রহণ করতে পারবে, যে সমাজ 14 থেকে 25 এবং 25 থেকে 40, তারা সেখানে সেই ব্যবস্থাপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আজকে দাবি তুলতেছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই দাবি শুধু তুললেই হবে না, দাবি মোতাবেক আইন প্রণয়ন করে সে দাবিকে বাস্তবায়ন করার জন্য দায়িত্ব নিতে হবে। আর দায়িত্বের ভিত্তি হবে নির্বাচনের মাধ্যমে একটি কাঠামো, অর্থাৎ একটি ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনা আইনের ভিত্তিতে, নিয়ম নীতির ভিত্তিতে ন্যায় বিচারের সিদ্ধান্ত দিবে এবং সেই সিদ্ধান্ত কার্যকর করবে। আর এই মৃত্যুদণ্ড যদি হয়, তাইলে সেই মৃত্যুদণ্ড এখানে যদি অপরাধের মাত্রা অনুসারে যদি এই পাড়া মহল্লা ব্যবস্থাপনা মৃত্যুদণ্ড রায় দেয়, এখানে কোনো উকিল টুকিল দরকার হবে না। কারণ পাড়াবাসী সকলেই এখানে সম্মিলিতভাবে অপরাধীকে চিহ্নিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে, অপরাধকে প্রতিরোধ করার জন্য। প্রত্যেকেই যে যতটুকু জানে, তথ্য যার কাছে যা থাকবে, সেই তথ্য সে অকপটে প্রকাশ্যে সাক্ষী আকারে সে দিবে। এটাতে শপথ করবে প্রত্যেকটা পাড়া মহল্লার প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই শপথ করবে, শপথ অনুসারে সেই কাজ করবে। আমার ব্যবস্থাপনাতে, পারিবারিক ব্যবস্থাপনাটা এরকম। যখন এই শপথ অনুসারে সেই কাজ শুরু হবে, তখন এখানে অন্যায় করার মতো বা ন্যায় বিচারকে দীর্ঘায়িত করার মতো, বিচারকে প্রভাবিত করার মতো কোনো সুযোগ থাকবে না, কেউ পারবে না, পরিবেশই থাকবে না। এক হলো আল্লাহর সামনে আমরা একত্বের শপথ নিচ্ছি, দ্বিতীয়ত আমরা মুহাম্মদ ইসলামকে সর্বাঙ্গীনভাবে অনুসরণ করব, তৃতীয় অবস্থান হলো আমরা সম্মিলিত জনতা সেখানে ন্যায়ের পক্ষে শপথ দান নিব।
আল্লাহকে সম্মুখে রেখে। ঠিক আছে বন্ধুগণ, এই ভিত্তিতে এই লক্ষ্যে আইন প্রণয়ন হবে এবং এইভাবে এই নির্বাচনের এই প্রতিনিধিগণের থেকে প্রত্যেকটা পাড়া মহল্লায় এরকম ভাবে নির্বাচিত প্রতিনিধি যারা তৈরি হবে, তাদের মাধ্যমে প্রত্যেক স্থানীয় পরিবার তৈরি হবে। এই যে স্থানীয় পরিবারের একটি চিত্র আমি আপনাদেরকে দেখাই। স্থানীয় পরিবার তৈরি হবে এবং স্থানীয় পরিবার থেকে জাতীয় পরিবার তৈরি হবে। এই যে স্থানীয় পরিবার, এই যে একটা স্থানীয় পারিবারিক পরিষদ, এটা কিভাবে হবে, কিভাবে নির্বাচিত হবে, এই বিষয়ে আমি অন্য বক্তব্য আমি দিয়ে আসছি, সেটা আপনারা সীমান্তে শুনতে হবে। এরপরে আসছে এই যে এখানে জাতীয় সংসদ, জাতীয় পরিবার পারিবারিক সংসদ, জাতীয় পরিবার পরিচালনা মণ্ডলী, তারপরে মন্ত্রী পরিষদ, যারা মানে বিভিন্ন বিভাগগুলিকে, রাষ্ট্রের বিভিন্ন দপ্তরগুলিকে পরিচালনা করবে। কিভাবে হবে, কি কি নির্বাচন হবে, কি প্রক্রিয়াতে চলবে, সমস্ত তথ্য আমি আমার বইয়ে সবিস্তারে লিখেছি। আর এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়াটাকে, এই ব্যবস্থাপনাটাকে আমরা ধারণ করব কিনা, অর্থাৎ আমার যে দাবি, ন্যায় বিচার চাই, দর্শকের বিচার চাই, কয়েক ঘন্টার মধ্যে বিচার চাই, আমার দাবি না, জনগণের দাবি, সাধারণ মানুষের দাবি, বিচার চাই 3 দিন 7 দিন 4 দিন, না হলে আমরা নিজেরা বিচার করব, এই দাবি পর্যন্ত। অর্থাৎ নিজেরা যদি কেউ বিচার করার জন্য তালা ভেঙ্গে সে অপরাধীকে নিয়ে আসা হত্যা করে, এটা কি বিচার হবে? আর এই যদি শুরু হয়ে যায়, বা এটা অনেকাংশে অনেক কিছু হচ্ছে এরকম, এটা যদি চলে তাহলে তার রাষ্ট্র কাঠামো এবং সমাজ ব্যবস্থা তাকে কোথায়? তারপরে কেউ কি আর নিরাপদ থাকবে? কারো কি নিরাপত্তা থাকার কোনো সুযোগ থাকে? তা থাকে না। তাইলে এখন আপনার আমার প্রত্যেকের প্রয়োজন কি? নিরাপত্তা। নিরাপত্তার জন্য প্রথম শর্ত হলো ন্যায় বিচার। আর ন্যায় বিচারের জন্য এখন একমাত্র প্রয়োজন হলো নতুন ভাবে পারিবারিক ব্যবস্থা মালা আমি যেভাবে সাজিয়েছি সেটা আপনারা জানেন, শিখেন, বুঝেন এবং সেই মোতাবেক নির্বাচন করে জাতীয় সংসদ তৈরি করে জনগণের মধ্যে থেকে 70% সমর্থন নিয়ে নীতিমালা নীতি কানুন তৈরি করেন ন্যায় বিচারের প্রত্যেকটা বিষয়ে, যত সমস্যা আছে প্রত্যেকটা, এরপরে সেই বিচার কাজ শুরু করে। দেখবেন ন্যায় বিচারের সাথে সাথে আপনার নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে, আপনার সমাজ শান্তিতে ভরপুর, আর অগ্রযাত্রা চলতে থাকবে। বন্ধুগণ, আমি কিন্তু দীর্ঘ সময় নিয়ে নিচ্ছি, আমার মনে হয় আমি আপনাদেরকে বিষয়টা অনুধাবন এবং প্রাথমিক একটি ধারণা দিতে পারছি। আর এই ধারণা একটা যেহেতু বিশাল বিষয়, এই ধারণা দেওয়া হবে না, বিষয়টাকে সাথে সার্বিকভাবে পরিচিত হইতে হবে। আমি 60-70টা ভিডিও ইতিমধ্যে আপলোড করে ফেলছি, এগুলি সবই এই অ্যাঙ্গেলের পারিবারিক ব্যবস্থা এবং আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা যা আমি শুরু করেছিলাম। আর এই যখন আমরা করতে পারবো, আমাদের সমাজ যখন এভাবে হবে, ন্যায় বিচার হবে, তখন সেখানে আল্লাহ তাআলার ওই বিধান আমি যেটা প্রথম শুরু করেছিলাম, যে দীর্ঘজীবী মানুষ এবং মহাকাশের নতুন নতুন গ্রহে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, ওই মানুষগুলি সৃষ্টি হবে ওই পরিবেশে যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে পারিবারিক ব্যবস্থা থাকবে, যেখানে এক আল্লাহর সম্মুখে সবাই একত্রিত হবে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং শুধু মুখে বললে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপী মানুষ দ্বারা তিনি আল্লাহ তাআলার প্রোগ্রাম হলো মহাবিশ্বের গ্রহে আবাদ করবে। এটা আল্লাহর প্রোগ্রাম এবং এটা আল্লাহ সৃষ্টি করবেন। আর সৃষ্টির করার জন্যই এখন এই অন্ধকার তৈরি হয়েছে, এই যে ধ্বংসযজ্ঞ, এই যে এখন যা চলছে পৃথিবীতে, বিশেষ করে আমার দেশেও যা চলছে, একটা অন্ধকার যুগ, কারো কঠিন অন্ধকারের মধ্যে এখন আমরা নিমজ্জিত। এখান থেকে আলোর দিকে যদি যেতে হয় তাহলে এই পারিবারিক ব্যবস্থা দিয়ে যেতে হবে, এবং এটা আল্লাহ করবেন, নিয়ে যাবেন। যেতে হয় না, যেতে হবে, এবং এটা আল্লাহ নিজে নিয়ে যাবে। এইলো আমার কথা। আমি কাউকে অনুরোধ করবো না যে ভাই এদিকে আসে, আমার অনুরোধ করে না, আমার কোনো চাহিদা বা আমার কোনো চাওয়া পাওয়ার এখানে কিছু।
আল্লাহ নিজের চাওয়া পাওয়ার তার প্রোগ্রাম তিনি এক্সিকিউশন করে বাস্তবায়ন করবেন, এটা তার প্রোগ্রাম, তিনি একা এবং তিনি সর্বশক্তিমান। আমি উপরে যে এর আগে যে ভিডিওগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, আর যে এই যে উপরে যে জিনিসটা এখানে আমি লিখে আসছি, আপনারা এইগুলি এর পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে, পড়বেন, বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। তারপরে যে গ্রন্থগুলি যে কথা আমি বললাম, আমার 3টি গ্রন্থ, এগুলি পড়বেন, জানবেন, বুঝবেন, এরপরে আপনাকে রাস্তা চলাচলের রাস্তা ঠিক করতে হবে। এই যে 3টি গ্রন্থ, পরিবর্তন, অধিকার, জ্ঞান সিম সার্ভার। জ্ঞানের এক মহাজগৎ এখানে লুকায়িত আছে। এই জ্ঞান ছাড়া পৃথিবীর অন্ধকার দূর হবে না। পৃথিবী এখন অন্ধকারে নিমজ্জিত, আর এই অন্ধকার থেকে আলোর দিকে যেতে হলে আপনাকে জ্ঞানের লাইট, জ্ঞানের আলো জ্বলিয়ে যেতে হবে। অন্ধকারকে দূর করতে হবে জ্ঞানের আলো দিয়ে, আর কোনো ব্যবস্থা নেই। আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। এই জ্ঞান মুহাম্মদ ইসলামের অনুসরণে মুহাম্মদ ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্যের জ্ঞান, এখানে আমার কিছু নেই। বন্ধুগণ, আমি এখানে থেমে যাচ্ছি, আপনারা এই দিকে আমার বক্তব্যের দিকে, এই বিষয়ের দিকে আসবেন, আল্লাহ নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।